আমার জন্য স্পিরিচুয়াল জার্নি হচ্ছে হাউ বেস্ট আই ক্যান ওয়ার্ক অ্যান্ড হাউ বেস্ট আই ক্যান সার্ভ অ্যান্ড গিভ সার্ভিস টু আদার্স। অর্থাৎ আমি যখন সকালে একটা প্রফেশনাল লাইফও লিড করি, দ্যাট ইজ অলসো স্পিরিচুয়াল জার্নি ফর মি। দ্যাট কার্মা ইজ অ্যাকচুয়ালি মাই স্পিরিচুয়াল জার্নি ইন দ্য ডে অ্যাজ ওয়েল। অ্যাট দ্য সেম পয়েন্ট আমাকে অনেকে জিজ্ঞেস করে কি আপনি এত বেশি আপনি স্পিরিচুয়াল মুভমেন্টের মধ্যে রয়েছেন, আপনি সকালবেলা স্যুট বুট পরে দেখি যে কোনো একটা জায়গাতে আপনি অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন বা কোনো একটা কর্পোরেট ওয়ার্ল্ডে রয়েছেন, যত রাত বাড়ে আপনি একটা স্পিরিচুয়াল লাইফ বেরোয়। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে স্পিরিচুয়াল জার্নি ইজ নট অ্যাবাউট ইউর অ্যাটায়ার। স্পিরিচুয়াল জার্নি ইজ নট অ্যাবাউট যে আপনি হিমালয়ে বসে সব ছেড়ে ছুড়ে ঘর সংসার ছেড়ে দিয়ে আপনি, সেটা হয়তো আরো বেশি সোজা, কিন্তু ঘর সংসারে থেকে যখন আপনি সেই জার্নি অফ মুভমেন্ট করবেন টু বিল্ড আ বেটার ওয়ার্ল্ড, দ্যাট ইজ স্পিরিচুয়াল জার্নি। জানেন তো পৃথিবীর অনেক দেশ আছে বাট ডেথ ইজ সেলিব্রেটেড। আমরা তো বই পড়লে এগুলো জানতে পারবো যে বাট ডেথ ইজ আ সেলিব্রেশন। এবং যদি আমরা পারি না যে বার্থ ইজ আ সেলিব্রেশন, আমরা যখন কোনো বাচ্চা এলো জন্মালো, উই সেলিব্রেট। সিমিলারলি উই শুড অলসো নো হাউ টু অ্যাট লিস্ট গিভ দ্য সোল আ নাইস রিলিজ। যদি পাঠ করতেই হয় এতটুকু ম্যাচিওর রাখুন, কারণ দুজনে আশা করি 18 বছর বা 21 বছরের বেশি বয়স, অত কিছু ম্যাচুরিটি নিশ্চয়ই আছে। যদি পার্টিং করতেই হয়, পার্ট উইথ রেসপেক্ট টু ইচ আদার। যদি পার্ট উইথ রেসপেক্ট, আমি প্রত্যেককে কাউন্সেলিংয়ের সময় বলি যে কাউকে দোষারোপ করে পার্ট করে লাভ নেই, কারণ তার যদি দোষ থাকে আপনারও হয়তো কিছু দোষ আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন সানডে। আজকে সেকেন্ড এপিসোড। আপনারা অলরেডি একটা এপিসোড দেখেছেন। অলরেডি একটা এপিসোডে আমরা ডক্টর সুজিত পালের সঙ্গে কথা বলেছি, এবং নট অনলি বলেছি, একটা এমন এপিসোড ক্রিয়েট করতে পেরেছি যেটা মানুষকে যেই ভ্যালুটা আমরা প্রমিস করে থাকি সেই ভ্যালুটা দিতে পেরেছে বলেই আমার বিশ্বাস। আপনাদের কেমন লেগেছে তা তো অবশ্যই জানাবেন আপনারা। আজকে আরেকটা বিষয়, আরেকটা দিক আছে। জেনারেলি মানুষের একটা দিকেই সে ম্যানেজ করে উঠতে পারে না, বাট সুজিতবাবু অনেকগুলো দিক একসাথে অনেক ভালোভাবে ম্যানেজ করেন। তার মধ্যে একটা দিক খুবই ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে। আমি আপনার সম্পর্কে জানতে গিয়ে জানতে পারলাম যে আপনার একটা স্পিরিচুয়াল সাইড অফ বিইং আছে, যেটা খুবই অদ্ভুত লাগলো, এবং মেন্টরশিপের একটা বড় এরিয়া আছে আপনার। এই জিনিসটা শুরু হলো কবে থেকে? মানে আপনি মেন্টর হিসাবে মানুষের লাইফকে ট্রান্সফর্ম করার যে জার্নিটা, এটা কবে থেকে শুরু হলো? sujitpal.com অনেক বছর ধরে কাজ করছে, এবং ইটস লাইক মোর দ্যান আ ডিকেড যে আমরা কাজ করছি। তো অলমোস্ট বেশ কিছু বছর হয়ে গেছে। প্রথম মানে এই ভাবনাটা এলো যে আই ওয়ান্ট টু ডু দিস, আপনি তো এর আগের পডকাস্টেও আমরা কথা বলেছিলাম যে আপনার অলওয়েজ মাথায় ছিল যে ইউ ওয়ান্ট টু মেক ওয়ার্ল্ড এ বেটার প্লেস। অ্যাবসলিউটলি। সেইটা থেকেই এটা শুরু করা, সেটা তো বোঝাই গেল। কিন্তু আপনার স্পিরিচুয়াল কানেকশন, স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এটা তো একটা জার্নি হয়। কারণ আমি নিজে স্পিরিচুয়ালি খুবই কানেক্টেড থাকার চেষ্টা করি। আমার সঙ্গেও ইন্ডিয়ান তন্ত্রের একটা যোগাযোগ আছে, বাট সেটা খুব বেশি মানুষ এই পডকাস্টের থ্রুতে আমার ব্যাপারে জানে না। বাট স্পিরিচুয়ালিটির সঙ্গে আপনার প্রথম পরিচয়টা কবে ঘটলো? সে বহু বছর আগে। মানে আমি অলওয়েজ একটা স্পিরিচুয়াল এক্সট্রা পাওয়ারে বরাবরই বিশ্বাস করে যাচ্ছি, এবং আমি বহু কেস স্টাডি বলতে পারি। তো যাই হোক, তো আমার অনেক ছোট থেকে আমার সেই ইনক্লিনেশনটা ছিল, এবং সেই ইনক্লিনেশনটা ধীরে ধীরে একটা পাওয়ার অফ স্ট্রেংথে আমি দেখেছি যে আরও বেড়েছে যত আমারও বয়স হয়েছে। এবং তখন থেকেই আমি সাধারণত যাদের সাথে কথা বলতাম, আমি তাদের অনেক অসুবিধা নিয়ে আমার কাছে যখন আসতো, আমি তাদের সাথে কথা বলতাম, এবং অনেকেই বলতো যে তারা অনেকটা বেটার ফিল করছে, অনেকটা হিলড আপ হয়ে যাচ্ছে, এটসেট্রা। এবং সেই করতে করতে জার্নিটা খুব ধীরে ধীরে অর্গানিকভাবে কিন্তু গ্রোথ আরম্ভ হয়েছিল। এই জার্নিতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমরা কিন্তু আমাদের এই পুরো স্পিরিচুয়াল জার্নিতে আমরা কখনো পাবলিসাইজ করি না। আমরা কখনো দেখবেন না কোনো ক্যাম্পেইন করি, কখনো অ্যাডভার্টাইজমেন্ট করি, বিকজ উই ডোন্ট বিলিভ ইন দ্যাট। অ্যাট দ্য সেম পয়েন্ট আমাকে অনেকে জিজ্ঞেস করে কি আপনি এত বেশি আপনি স্পিরিচুয়াল মুভমেন্টের মধ্যে রয়েছেন, আপনি সকালবেলা স্যুট বুট পরে দেখি যে কোনো একটা জায়গাতে আপনি অ্যাওয়ার্ড নিতে যাচ্ছেন বা কোনো একটা কর্পোরেট ওয়ার্ল্ডে রয়েছেন, আর যত রাত বাড়ে আপনি একটা স্পিরিচুয়াল লাইফ বেরোয়। কিন্তু আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে
স্পিরিচুয়াল জার্নি ইজ নট অ্যাবাউট ইউর অ্যাটায়ার, স্পিরিচুয়াল জার্নি ইজ নট অ্যাবাউট যে আপনি হিমালয়ে বসে সব ছেড়ে ছুড়ে ঘর সংসার ছেড়ে দিয়ে আপনি, সেটা হয়তো আরও বেশি সোজা, কিন্তু ঘর সংসারের থেকে যখন আপনি সেই জার্নি অফ মুভমেন্ট করবেন টু বিল্ড আ বেটার ওয়ার্ল্ড, দ্যাট ইজ স্পিরিচুয়াল জার্নি। স্পিরিচুয়াল জার্নি, স্পিরিচুয়াল ব্যাপারটা, স্পিরিচুয়াল শব্দটা এখন না বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রাইট বলে, বিভিন্ন রকমভাবে এক্সপ্লেন করার চেষ্টা করে। প্রচুর এরকম মানুষকে দেখতে পাই যারা ভুল স্পিরিচুয়ালিটি প্রমোট করার চেষ্টা করে। আপনার কাছে স্পিরিচুয়াল জার্নিটা কি? হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি টু ইউ? আমার জন্য মানে অ্যাবসলিউটলি রাইট, মানে স্পিরিচুয়াল জার্নি মানে বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম থট প্রসেস। আমার জন্য স্পিরিচুয়াল জার্নি হচ্ছে হাউ বেস্ট আই ক্যান ওয়ার্ক অ্যান্ড হাউ বেস্ট আই ক্যান সার্ভ অ্যান্ড গিভ সার্ভিস টু আদার্স। অর্থাৎ আমি যখন সকালে একটা প্রফেশনাল লাইফও লিড করি, দ্যাট ইজ অলসো স্পিরিচুয়াল জার্নি ফর মি। দ্যাট কার্মা ইজ অ্যাকচুয়ালি মাই স্পিরিচুয়াল জার্নি ইন দ্য ডে অ্যাজ ওয়েল। আমি যখন সন্ধেবেলার পর থেকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের কোচিং, মেন্টারিং, কাউন্সিলিং করি, দ্যাট ইজ অলসো স্পিরিচুয়াল জার্নি ফর মি। স্পিরিচুয়াল জার্নি আমার জন্য অন্তত এরম নয় যে আমি কত কটা মন্দির ঘুরে বেড়াচ্ছি বা কত কটা ভগবানকে আমি পুজো করছি। আমি বলছি না যে আমি ভগবানকে বিশ্বাস করি না, আমি সেটা বলছি না, কিন্তু আমি এটা বলছি যে আমি যদি মনে করি যে কেউ মন্দিরে গিয়ে পুজো করলেই সে ভীষণ ভীষণ স্পিরিচুয়ালি অ্যাক্লেমেটাইজড ভগবান হলো, আমি সেটা বিশ্বাস করি না। স্পিরিচুয়াল জার্নি আমার জন্য হচ্ছে যে আপনি যে লাইফ লিড করছেন সেই লাইফ লিডটা সঠিকভাবে করছেন কিনা, সামনের জনকে আপনি কতটা সঠিক গাইডেন্স দিচ্ছেন ফ্রম ইয়োর এক্সপিরিয়েন্স। ডেফিনেটলি এখন তো আমি এটাও দেখি যে হয়তো কারোর এক্সপিরিয়েন্স নেই, হয়তো সে 5 বছর 10 বছর বয়স মানে এক্সপিরিয়েন্স, তারাও বলছে যে তারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। ইনফ্যাক্ট আমি দেখি অনেকে যখন ক্যারিয়ার কাউন্সেলিং করে, প্রফেশনাল কাউন্সেলিং করে, তারা হয়তো কোনো অর্গানাইজেশনে হয়তো সেরকমভাবে কাজই করেনি, বা হয়তো 2, 4, 5 বছর 10 বছর কোনো অর্গানাইজেশনে কাজ করেছে, জুনিয়র লেভেল বা মিড লেভেল, তারাও বলছে যে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং করি। মানে পৃথিবীটা এমন একটা জায়গায় চলে গেছে যে যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট নাও হয়, তারা জাস্ট ফর পাবলিসিটি তারা হয়তো বলবে যে ঠিক আছে আমি আপনার কেরিয়ার কাউন্সেলিং করে দিচ্ছি, আমি প্রফেশনাল কাউন্সেলিং করে দিচ্ছি, স্পিরিচুয়াল কাউন্সেলিং করে দিচ্ছি, কিন্তু আমরা সেটা ঠিক নয়। ব্যাপারটা অত সোজাও তো নয়, এটা সোজা তো নয় এবং সেটা ঠিকও নয়। সেই জন্য আমি প্রত্যেককে বলি যে আপনারা প্লিজ যদি আমার কাছে আসতে চান 10 বার আগে 10 জনকে জিজ্ঞেস করুন, যদি স্যাটিসফাইড হন আসবেন। যারা আমার কাছে প্রফেশনাল কাউন্সেলিং করায় আমি বলি আগে দেখুন সত্যি আমি কোন কোন অর্গানাইজেশনে কাজ করেছি এবং কী কী লেভেলে কাজ করেছি। যে আমি তো একদম জুনিয়র মোস্ট লেভেল থেকে আমি ম্যানেজিং ডিরেক্টর অবধি বিভিন্ন জায়গাতে কাজ করেছি। তো যখন আপনারা অ্যাকচুয়ালি ক্লিয়ার হবেন যে হ্যাঁ হি ইজ দ্য রাইট পারসন, তবে আপনারা ভাবুন যে আপনারা আসবেন কিনা। তো স্পিরিচুয়াল জার্নি ফর মি ইজ হাউ বেস্ট ইউ আর পারফর্মিং ইন ইয়োর ওন জার্নি অফ লাইফ। ইট ইজ নট অনলি অ্যাবাউট যে কত কটা মন্দির দর্শন করলেন। আপনি পিএলআর বা পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে কাজ করেন। প্রচুর স্কেপটিক মানুষ আছে যাদের ধারণা, বা যারা বেশি যুক্তিবাদী সেই অর্থে, এরকম বেশ কিছু মানুষ আছে যারা যুক্তিতে না ওইসব পাস্ট লাইফ ফার্স্ট লাইফ কিছু হয় না, এরকম কথা তো প্রচুর আসে। হাউ ডু ইউ এনকাউন্টার, তো বলবো না কারণ তাদের এনকাউন্টার করার কোনো মানে হয় না, বাট আপনার বিশ্বাসটা ঠিক কি রাইট সেটা জানতে চাই। রাইট, দেখুন আমাদের গ্রন্থ বলুন, গীতা বলুন, ভেদাস বলুন, প্রত্যেক জায়গায় ইজিপশিয়ান বই বলুন, প্রত্যেক জায়গাতেই কিন্তু পাস্ট লাইফ সম্বন্ধে প্রচুর লেখা রয়েছে। এবং এরম তো নয় যে হাজার হাজার বছর ধরে যারা লিখেছে সবাই ভুল লিখেছে, সবাই মিথ্যে কথা, এরম তো হতে পারে না, তাই না? তো দ্যাট ইজ দ্য ফাউন্ডেশনাল হিস্ট্রি অফ পাস্ট লাইফ। এবং আমরা যখন পাস্ট লাইফ রিগ্রেশন করাই বা পিএলআর করাই, আমরা অলওয়েজ দেখেছি যে হয়তো কারো কোনো ট্রমা আছে, কারো কোনো অ্যাট্রিবিউটস আছে, ফোবিয়া আছে, ইট কুড বি এনিথিং, সেই জন্যই তো করায়। কিন্তু অনেকে যারা হয়তো এটা বিশ্বাস করে না, আমি তাদেরও রেসপেক্ট করি যে যারা বিশ্বাস করে না, তার বিশ্বাস তো ইন্ডিভিজুয়াল ব্যাপার। কিন্তু আপনি বিশ্বাস করবেন না বলেই সোশ্যাল মিডিয়াতে এসে আপনি 4টে বাজে কথা লিখলেন, সেটাও খুব একটা কাম্য নয় বোধহয়। সেটা তো দেখুন তাদের, আমার তো মনে হয় এই কিছু লোক থাকবেই যারা নিজেদেরকে আলাদা করতে গিয়ে মানে তার হয়তো ইন্টারনাল বিশ্বাস সম্পর্কে সে পরিষ্কার না, সেই কারণে সে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করতে পারে না। আমি এই ধরনের মানুষকে খুব রেসপেক্ট করি যারা জেনে অবিশ্বাস করে। হ্যাঁ, কিন্তু ইট ইজ ভেরি স্যাড, যে তারা যখন লাস্ট লাইফে যাবে না, একটা সময় আসবে বিফোর দে অ্যাকচুয়ালি রিলিজ দ্য বডি, দে উইল রিয়েলাইজ
যে হ্যাঁ সত্যি কিন্তু আমার কার্মার ইম্প্যাক্ট আছে, আমার কিন্তু সত্যি পাস্ট লাইফের ইম্প্যাক্ট আছে। সেই জন্য কিন্তু একদম জীবনের শেষে আপনি দেখবেন যখন সে মানুষটা একদম মৃত্যুর জায়গায় পৌঁছে গেছে, তখন কিন্তু ডিসকাস হয় না যে ভাই তোমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স ছিল, তখন ডিসকাস হয় তো ভালো কোনো শব্দ, ভালো কোনো আওয়াজ, ভালো কোনো সে যে ধর্মেরই হোক, কারণ তারা জানে দ্যাট উইল হেল্প দেম টু রিলিজ বেটার। অতএব অনেকেই আছে বিশ্বাস করে না, ইট ইজ স্যাড। এবং আমি সেটাই বলি, উই রেসপেক্ট তাদেরও যারা বিশ্বাস করে, সে তাদের ব্যাপার, ঠিক আছে, কিন্তু বিশ্বাস অবিশ্বাসটা নিজের মধ্যে হলেও যে বিশ্বাস করে তাকে আপনাকে আঘাত করার দরকার নেই, সেইটা ইম্পর্টেন্ট, একদম সেটা খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে পাস্ট লাইফের, আমার তো মনে হয় মানে আমি যতটুকু পাস্ট লাইফ সম্পর্কে জানি, আপনি তো অবভিয়াসলি এইটা সম্পর্কে আরও অনেক বেশি জানেন, আমি জানতে চাইবো। আমার মনে হয় এটা একটা মানে যেই রেকর্ডস আছে আমাদের, একটা আমরা আকাশিক রেকর্ডস, রাইট, আকাশিক রেকর্ডস নিয়ে আমরা চলি। এবং আমার মনে হয় যে আমার লাইফের পেছনে কি ছিল সেটা সম্পর্কে আমার জানা উচিত। আমাদের সোল বোধহয় অতটা পাওয়ারফুল নেই এখন, যেখানে আমরা জানতে পারি যে আমরা আগের জন্মে কী ছিলাম। এই জার্নিটা, এই যে জানার জার্নিটা, এটা কিভাবে হয়, আর এটা করে কি কি জিনিস মানুষ চেঞ্জ করতে পারে নিজের মধ্যে? ওকে, সাধারণত আমি পিএলআর রেকমেন্ড করি না। এবার এটা আবার অক্সিমোরন, তার কারণটা হচ্ছে লোকে বলবে আরে তুমি পিএলআর করো, কিন্তু পিএলআর কেন রেকমেন্ড করো না? কারণ আমি বিলিভ করি যে ইউনিভার্স যদি সেই মেন্টাল ফ্রেমটাকে ডিলিট করে দেয়, উই নিড টু রেসপেক্ট দ্য ইউনিভার্স অ্যাজ ওয়েল, খুব ইম্পর্টেন্ট, রাইট। কিন্তু কারো যদি কোনো স্পেসিফিক রিজন থাকছে, হয়তো রেকারিং ম্যারেজ ফেলিয়ার এক্সাম্পল বলছি, হয়তো ফোবিয়া ইন সামথিং, হয়তো রেকারিং সেন্স অফ মেলানকলি অ্যান্ড ডিপ্রেশন, ইট কুড বি এনিথিং, তাহলে কিন্তু অনেক সময় তাদের পিএলআর করলে অনেকটা নিউট্রালাইজেশন অফ সেই মেমোরিটা হয়। তার কারণটা হচ্ছে যে যখন একটা বাচ্চা জন্মায় তখন তার মেমোরিটা তখনও ইনট্যাক্ট থাকে, কিন্তু বাচ্চাটা যখন একটু বড় হতে আরম্ভ করে, আমি মোরালেস আমি যদি প্র্যাকটিক্যালি কথাটা বলি, যে বাচ্চাটা হয়তো সে লিকুইড খাবার থেকে হয়তো মিল্কে থেকে নন মিল্কে যাচ্ছে, মানে সলিড ফুডের দিকে যাচ্ছে, তখন কিন্তু মেমোরিটাও আস্তে আস্তে ইরেজ হতে আরম্ভ করছে। এবং যখন ইরেজ হতে আরম্ভ করে, যখন বাই দ্য টাইম বাচ্চাটা 2 বছর 3 বছর মতন গেছে, অলমোস্ট এভরিথিং ইজ ইরেজড অফ, কারণ হচ্ছে ব্রেনটা তো অত সব ধরে রাখতে পারবে না, তাই না, সায়েন্টিফিক্যালি। তো সেখানে দে হ্যাভ আ ফ্রেশ নিউ লাইফ। কিন্তু অন দ্য জার্নি অফ লাইফ যদি কোনো স্পেসিফিক সিচুয়েশনস থাকে যেখানে যে জন্য পিএলআর করতে হবে, ইয়েস পিপল ক্যান ডু, কিন্তু সাধারণত মানুষে অনেকে আবার খুব খামখেয়ালিভাবে ঠিক আছে ও সে হয়তো কারোর কিছু হয়েছে, আমি তার সাথে দেখা করতে চাই, মানে দিস আর ভেরি ভেরি সিলি। মানে ইউ শুড নট ডু আ স্পিরিচুয়াল জার্নি, ইউ শুড নট ডু আ পিএলআর আনলেস ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট খুব সাবজেক্টিভ। কেউ হয়তো মানে আমার কাছে এসে বলে যে না ঠিক আছে ওনার সাথে আমার কথা বলা দরকার আছে, কেন, ফর হোয়াট? ইউ আর ডুইং ইট ফর ইউর পার্সোনাল স্যাটিসফ্যাকশন। আপনি একবার ভেবেছেন যে ওই সোলটা যখন মুভ অন করছে নিজের লাইফে, ইউ আর ট্রাইং টু ডিস্টার্ব দ্যাট সোল, উইচ ইউ শুড নট ডু। হ্যাঁ, যদি খুব দরকার হয় নিশ্চয়ই আপনি করতে পারেন, কিন্তু সেই খুব দরকারটা জেনুইনলি খুব দরকার হওয়া দরকার, এবং তা নাহলে করা উচিত। কীভাবে আইডেন্টিফাই করবে যে এই দরকারটা খুব দরকার? ওই যে বললাম যে যদি থাকেন যে কোনো একটা স্পেসিফিক সিনারিও কোনোভাবেই কমছে না, যে ধরুন অ্যাকিউট সেন্স অফ ডিপ্রেশন কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে সব কিছু করার পরেও, এবার সেটাও হতে পারে যে সে তার প্যাটার্নটাই ডিপ্রেশন। ওই মানে আমি যখন কাউন্সিলিং করি, আবার আমি দেখি যে কিছু লোক অল্পতেই খুব আনন্দে থাকতে পারে, আবার কিছু লোক আনন্দের মধ্যেও দুঃখ খুঁজে বের করতে পারে, একদম। তো বা ধরুন কারোর হয়তো কন্টিনিউয়াসলি সেটব্যাক ইন ম্যারেজেস, 3বার 4বার কন্টিনিউয়াস সেটব্যাক অন ম্যারেজ, তখন দে নিড টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট, যে বারবার কেন ফেলিয়ারটা হচ্ছে। বা ধরুন কেউ দেখলো যে তার নিজের জনকে হয়তো হারিয়েছে কোনো নন রিয়েলিস্টিক রিজনে, তাহলে কেন সে হয়তো যদি জানতে চায়, সেটাও আমি রেকমেন্ড করি না, কিন্তু যদি খুব দরকার হয়, তারপর হয়তো তার খুব দরকার, তখন সে করতে পারে। এরকম অনেক কিছু। বা হয়তো তার হয়তো অ্যাকিউট সেন্স অফ কোনো হয়তো ফোবিয়া আছে, যে ফোবিয়ার জন্য সে হয়তো কোনো কাজ করতে পারছে না, হ্যাঁ সে হয়তো করতে পারে। তো ইট অল ডিপেন্ডস যে কার দরকার। এবং এই নয় যে পিএলআর একবার করলেই সে সেরে গেল, নো, পিএলআর হয়তো 2বার 3বার 4বার 5বারও করতে হতে পারে। এটা ইটস লাইক কাউন্সিলিং। লোকে ভাবে যে ঠিক আছে বাবা আমি সুজিতবাবুর কাছে 2বার কাউন্সিলিং করলাম হয়ে গেল, না, কাউন্সিলিং ক্যান বি লং টার্ম, 5 years 10 years অলসো, ধৈর্য ধরে রাখতে হয়, এটাও হচ্ছে সেরকম। এই যে পাস্ট লাইফে
বা স্পিরিট ওয়ার্ল্ড সম্পর্কে আপনি একটা কথা বললেন, স্পিরিট ওয়ার্ল্ড, এই স্পিরিট ওয়ার্ল্ড জিনিসটা যদি একটু এক্সপ্লেন করেন যে স্পিরিট ওয়ার্ল্ড জিনিসটা কি এবং সেটাতে জার্নি করা মানে আমার তো মনে হয় এটা একটা মানে আপনি যেই কারণে বোধহয় বলছেন সবার করা উচিত না, কারণ সবার বোধহয় ওই ক্যাপাসিটিটাও নেই যে ওই স্পিরিট ওয়ার্ল্ডে গিয়ে সে পুরোটাকে ম্যানেজ করতে পারে। হ্যাঁ, ফার্স্ট আমি অলওয়েজ বলি যারাই এটা বিশ্বাস করেন, যারা করাতে চান, দে শুড গো টু দ্য রাইট পিপল। এবার রাইট পিপল রং পিপল কী করে বুঝবেন? এখন তো ইন্টারনেট ওয়াইড ওপেন, আপনারা দেখুন, যাচাই করুন, তবে যান, তা না হলে তাদের কাছে যাবেন না। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। এবং দ্যাট অ্যাপ্লাইজ টু মি অলসো। আপনারা কেউ আমার কাছে আসবেন না যদি না আপনারা বিলিভ করেন দ্যাট আই এম দ্য রাইট পারসন। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নাম্বার টু হচ্ছে আপনার ডিরেক্ট প্রশ্ন যে স্পিরিট ওয়ার্ল্ডটা হচ্ছে কি হয়, যে ধরুন ওয়েন ইজ পাস্ট লাইফ রিগ্রেশন, বেসিক্যালি উই টেক দেম ইন দ্য পাস্ট লাইফ অথবা পাস্ট লাইভস। স্পিরিট ওয়ার্ল্ড হচ্ছে ইন বিটুইন দ্য লাইফ, ইন বিটুইন দ্য লাইফ। তার মানে কি, সোল যখন বেরোলো আর নেক্সট বডি পেলো, এর মাঝখানে বিটুইন দ্যাট ইজ কল্ড দ্য স্পিরিট ওয়ার্ল্ড জার্নি। এবার স্পিরিট ওয়ার্ল্ড জার্নিটা বিভিন্ন ফেজ হয়। যখন একটা সোল শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তখন টিপিক্যালি কি হয়, সোলটার কিন্তু বুঝতে পারে না যে কী হচ্ছে, বিকজ দ্য সোল হ্যাভ জাস্ট লেফট দ্য বডি। তখন সোলটার একটা প্রবণতা থাকে ফিরে আসবার জন্য, কিন্তু ফিরে আসার জন্য সেই বডি প্রবণতা থাকে। কারণটা হচ্ছে সোলটা বুঝতে পারছে না যে আরে আমি কথা বলছি, কথাটা কেউ শুনতে পাচ্ছে না, আমি বুঝতে পারছি, সেই সোলটা বুঝতে পারছে না যে আরে বাবা কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিকজ দ্য সোল ইজ লিটল কনফিউজড। আরে সবাই কাঁদছে কেন আশপাশে, সোলটাও দুঃখ পাচ্ছে। সেই আমি ইনফ্যাক্ট সবাইকে বলি যে মানে ডোন্ট ল্যামেন্ট মোর, যাই হোক সেটা আবার ডিফারেন্ট সাবজেক্ট। তো তারপরে দ্য সোল স্টার্টস ইজ জার্নি। যখন সোলটা জার্নি স্টার্ট করে তখন ইউজুয়ালি সেই সোলটা মিট আপ করে সামওয়ান হুম দ্য সোল গেটস টু নো আর্লিয়ার। ধরুন তার বাবা, তার মা, কেউ একজন যার আগে গেছে, তার বন্ধু বান্ধব, গাইড, ইট কুড বি এনিওয়ান। সেখান থেকে তার জার্নি শুরু হয় এবং সেই জার্নির পর এবং সে যদি সাধারণত একটা নর্মাল সোল হয়, সেই জার্নিতে পরে তার পুরো সিচুয়েশনস অফ মুভমেন্ট হবে, যেটাকে আমরা কার্মা বলি, এবং সেটাকে যদি ডাইসেকশন অফ কার্মা হয়, যে তার লাইফটা কীভাবে সে লিড করেছে। আজকে ধরুন একটা বাচ্চা কেন রাস্তায় জন্মালো, একটা বাচ্চা কেন সে লেডি ডায়নার বাড়িতে জন্মালো, সে বাচ্চাটার তো কোনো দোষ ছিল না, নিশ্চয়ই কোনো একটা কারণ সেই বাচ্চাটা যখন জন্মাচ্ছে, সেই আত্মাটা যখন সেই মায়ের গর্ভে যাচ্ছে, নিশ্চয়ই কিছু একটা কারণে সেই মায়ের গর্ভে গেল, বা অন্য একটা আত্মা নিশ্চয়ই কোনো একটা কারণে অন্য কারোর গর্ভে গেল। ঠিক, দ্যাট ইজ হোয়াট দ্য ডিসিশন দ্য সোল টেক্স, যে কোথাতে সে জন্ম নেবে। And that is the whole journey of the spirit world, যেখানে the whole movement happens, এবং তারপরে that soul have to come back and come back and come back and come back, যেটা কৃষ্ণা বলেছে। তো সেইটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন স্পিরিট ওয়ার্ল্ড অ্যান্ড PLR। আশা করি ডেফিনেশনটা খুব ক্লিয়ার। হ্যাঁ, একদম, মানে প্রচণ্ডই ক্লিয়ার। এবং এই যে মাঝখানের টাইমটা, এই টাইমটাতে তো এটা একটা কি বলবো, সোলটার তো একটা জায়গা আছে যে জায়গাতে সে খুঁজে বেড়াচ্ছে। আর একটা হলো যে আগে কোনো বডিতে ছিল, সেই বডিটা ছাড়ার আগের ঘটনা, সেই বডিটা ছাড়ার পর থেকে নেক্সট অবধি, এটা খুব পরিষ্কারভাবে আমরা ক্লিয়ার করতে পারলাম। সোল যখন ছেড়ে চলে যায় একটা বডি, তখন এই সোলটার মধ্যে কি কি হয়, এবং সেই সোলটা যেটা আপনি বললেন কি কি হয়। এবার অনেক সময় দেখা যায় যে ধরুন কারো দাদু, কারো বাবা, কারো মা চলে গেলেন, সামহাও এরা ফিল করে, অনেক সময়ই, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সন্তান ফিল করে যে আছে। সেটা শুধু কিন্তু বিশ্বাসের জন্য না, কিছু কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস তার সঙ্গে ঘটে, যে ঘটনাটা মনে হয় যে এটা কি করে ঘটতে পারে। তো তাহলে কি সোলটা সেই মুহূর্তে তার যে বেসিক বডিটা যেখানে ছিল তার আশেপাশেই ঘুরতে থাকে সব কন্টিনিউয়াসলি? হ্যাঁ, এবার আগেকার দিনে কি হতো, যখন কেউ মারা যেত সাধারণত খুব তাড়াতাড়ি দাহ করে দেওয়া হতো। আচ্ছা, হ্যাঁ, একদমই তাই, খুব তাড়াতাড়ি দাহ। এখনকার দিনে কি হয়, যে কেউ ওয়েট করে, তার ছেলে মেয়ে হয়তো আমেরিকাতে রয়েছে, লন্ডনে রয়েছে, আসবে এটসেট্রা। সেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয়। ইট ইজ অলওয়েজ এ গ্রেট আইডিয়া যে যদি কেউ মারা যায়, মানে ইফ দ্যার ইজ এ ক্লিনিক্যাল ডেথ, যদি 4 ঘন্টার মধ্যে তাকে দাহ করে দেওয়া যায়।
এবং তার অনেক কটা প্যারামিটার আছে, যদি দাহ করে দেওয়া যায়, যদি যদি দেখবেন যতক্ষণ না দাহ করা হচ্ছে বাড়িতে বেশ একটা থমথমে ভাব, কান্নাকাটি চলছে, এবং যখন সেই বডিটা নিয়ে চলে গেল, যখন সেই বডিটা সেই মানে দাহ করে দেওয়া হলো, তারপরে যখন বাড়িতে ফিরলো, সেই কান্নাকাটিটা দেখবেন কমে গেছে। ইট ইজ মোর সাইলেন্স ইন দ্য প্লেস। এবং যতক্ষণ সেই বডিটা আছে, সেই বডিটার কোনো না কোনো জিনিস কিন্তু আপনি ফিল করতে পারছেন। এবং অনেক সময় এটাও হয় যে বডিটা যখন দাহ করে দেয়া হলো, তারপরেও অনেক কিছু হয়েছে যখন হয়তো বিভিন্ন জিনিস ফিল করা গেছে। তার মানে কি, তার মানে সেই সোলটার যে পুল ব্যাক ছিল, যদি আমি ফিজিক্স দিয়ে বোঝাই ইন টার্মস অফ ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য কিন্তু যখন সেই ইমোশনস, যে এনার্জিটা, যখন আমরা ফিজিক্সে পড়েছিলাম টিউনিং ফর্ক, দুটো যখন ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করে, তো অনেক কিছু ফিল করতে পারছে, এবং সেটা কিন্তু হ্যালুসিনেশন নয়। তো সেই যে সেই ফিলিংসটার জন্যই কিন্তু সেই উপলব্ধি হয়, এবং সেই জন্য সেই সোলটা কিন্তু আশপাশে রয়েছে। তার মানে সেই সোলটা তখন ঠিক করে এক্সিট পায়নি। সোলটা এক্সিট পাবে, ডেফিনেটলি এক্সিট পাবে, দ্য সোল হ্যাভ টু গো, কিন্তু অনেক সময় অনেক স্টিকিনেস বেশি থাকে। সেই জন্য আমরা সবসময় বলি যে যদি কেউ মারা যায়, তখন চেষ্টা করবেন যতটা পসিবল, আগেন বাস্তবটা মেনে নিতে হবে, যতটা পসিবল আপনার কান্নাকাটি কম করবেন, যতটা পসিবল টু গিভ দ্য সোল আ গুড পার্ট। কারণ সোলটার জন্য কিন্তু আপনি ইম্পর্টেন্ট ছিলেন, এবার আপনার ইম্পর্টেন্স কিন্তু কমে যাবে, আপনার জন্য কিন্তু ইম্পর্টেন্সটা রয়ে যাচ্ছে, কারণ আপনি কিন্তু সেই ম্যাচুরিটিতে নেই। ঠিক ঠিক। তো সেইটা যদি আপনি বুঝতে পারেন, তখন কিন্তু আপনি সেই সোলটাকে একটা ভালো এক্সিট দেবেন, কারণ সেই সোলটা কিন্তু প্রিপেয়ার করবে আবার সেই জামা চেঞ্জ করে নতুন জামা পরবার জন্য, এবং সেই এক্সিটটা কিন্তু খুব দরকার। এবং আপনি দেখবেন অনেক রিলিজিয়নে আছে, যখন মারা যায় তারা কিন্তু আনন্দের সাথে ঢাকঢোল বাজাতে বাজাতে যায়, একদম ঠিক আছে, এরকম বিভিন্ন আমরা দেখেছি, এরকম অনেক রকম রিচুয়াল আছে। তো মোর ইউ আর জয়ফুল বিকজ দ্যাট সোল হ্যাভ লেফট, মোর ইট ইজ ইজি ফর দ্য সোল টু গো ব্যাক, more you are crying and in a lament যে সে পারছেন না, তত সোলটার কিন্তু কষ্ট হচ্ছে যেতে, কিন্তু সোলটাকে তো যেতেই হবে, কারণ ইট হ্যাজ ইটস ওন জার্নি টু গো, তত আপনি ওর জার্নিটাকেও কিন্তু ডিলে করছেন। তো ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট ওয়েল। এবং আমি আবার বলি যে যেহেতু সোশ্যাল মিডিয়া এইসব কথাগুলো অনেকে এতটাই মানে কমেন্ট করে যে ঠিক আছে তাহলে কি মানে কেউ বাবা মারা গেলে আমি হাসতার্ম করবো, আমি সেটা বলছি না, আমি এটা বলছি যে যদি আপনি সত্যি তাকে ভালোবাসেন, সে তো চলে যাচ্ছে, তাকে যেতে দিন তাহলে, কারণ আপনি তাকে আটকাতে পারবেন না, কেউ সেইটা আপনাকে বুঝতে হবে, এবং সেটা যদি বুঝতে পারেন না তার জন্যে ভালো কিন্তু। এবং আপনি এতটাও স্বার্থপর হবেন না যে আপনি শুধু নিজের স্বার্থ দেখে আপনি কিন্তু তাকে আটকানোর চেষ্টা করছেন। আমার মনে হয় এই কথাটা, যেটা আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস অ্যাড্রেস করা যায় এখান দিয়েই, যে মানুষ ডেথ হলে, একটা কাছের কেউ চলে গেলে সে খুব মোর্ন করে, সে খুব অনেক দিন ধরে সে কষ্টে দুঃখে থাকে। আমার মনে হয় যদি এই অ্যাপ্রোচে দেখা যায়, সত্যি যদি এই স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কারোর মধ্যে সত্যি তৈরি হয়, নিজের মধ্যে ওই ব্রডার একটা পার্সপেক্টিভ তৈরি করতে পারে, তাহলে কিন্তু ডেথকে হ্যান্ডেল করা বা তার দুঃখকে হ্যান্ডেল করা অনেক বেশি সোজা। এবং জানেন তো পৃথিবীর অনেক দেশ আছে where death is celebrated. কারেক্ট। আমরা তো বই পড়লে এগুলো জানতে পারবো যে বাট ডেথ ইজ আ সেলিব্রেশন। এবং যদি আমরা এটা পারি না যে বার্থ ইজ আ সেলিব্রেশন, আমরা যখন কোনো বাচ্চা জন্মালো we celebrate. Similarly we should also know how to at least give the soul a nice release. খুব দরকার, কারণ আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এত বেশি আটকে থাকি যে আমাদের মনে হয় যে আমাদের কেউ একটা চলে গেল। অ্যাকচুয়ালি ঘটনাটা তো গীতা তো তা বলছে না, বলছে যে তুমি বারবার এসছো, তুমি আবার আসবে, তুমি আসতেই থাকবে, আর আবার আসবে, আর আবার আসবে, আর আবার আসবে। এটাই হলো সাইক্লিক। আমাদের স্পিরিচুয়াল আইডিয়া তো সাইক্লিক আইডিয়া, এবং বারবার পুনর্জন্মের কথা বলা হয়। এবং আমার মনে হয় শুধু এই সাইকেলটা শুধুমাত্র সোল এবং সোল জার্নির সঙ্গে কানেক্টেড, এবং এটাই হলো প্রধান জার্নি। তার সঙ্গে কিন্তু মানুষের যে জীবনে যখন সে সোলটা, মানে আমার এই সোলটা যে আমার বডিতে আছে এখন, সেও কিন্তু একটা সাইক্লিক জীবন, একটা কন্টিনিউয়াসলি মানে লিভ করতে করতে যায়। আমরা দেখি কোনো পয়েন্টে দুটো ডট এসে মিলে যায়, আমাদের মনে হয় ও আচ্ছা ওখানে ওটা রেখে এসেছিলাম, এখানে এটা এসে মিললো, আচ্ছা। তো দিস ইজ লাইফ। আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি আরেকটু মানুষ বেটার ভাবে করতে পারে।
একটা জিনিস, এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা এই স্পিরিট ওয়ার্ল্ডের কথা তো আমি বুঝলাম, স্পিরিট ওয়ার্ল্ড বিষয়টা কি। আকাশিক রেকর্ড বলে একটা জিনিসের কথা আমরা শুরু করছিলাম। এই আকাশিক রেকর্ডটা কি এক্স্যাক্টলি, যদি খুব সহজভাবে বোঝাতে হয়? হ্যাঁ, খুব সহজভাবে যদি বলি, এইসব টার্মিনোলজিতে না গিয়ে, যে আপনি এর আগে আগে কি কি করেছেন সেটা হচ্ছে রেকর্ডস, এবং সেটা রেকর্ডে আছে। হ্যাঁ, দেখুন, আমরা জানি যে মলিকিউল বা অ্যাটম ইজ নাইদার ক্রিয়েটেড বা ডিস্ট্রয়েড, আমরা তো এটা পড়েছি, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রুভেন। একদম। যদি মলিকিউল বা অ্যাটম ইজ নাইদার ক্রিয়েটেড বা ডিস্ট্রয়েড, আর আমরা গীতাতেও দেখেছি যে সোল ইজ নেভার ডিস্ট্রয়েড, কারেক্ট, তাহলে তো সায়েন্স অ্যান্ড গীতা দুটো তো একই কথা বলছে, ঠিক। সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান একই কথা বলছে, তার মানে ডেফিনেটলি সোলটা আছে। এই যে আত্মা বিষয়টা, এটা অনেকে খুবই নেগেটিভলি দেখে, অনেকেই এটা নেগেটিভ এনার্জি হিসাবে ভাবে। আসলে এই কথা, আপনার এই কথা শুনে তো এতটুকু তো খুব পরিষ্কারভাবে বোঝা যায় যে এই বিশ্বাসটা থাকলে আমরা এটাকে আর নেগেটিভ হিসাবে দেখবো না। কারণ আমি যখন কাজ করি, আমি কিন্তু সাধারণত আত্মাকে নেগেটিভ হিসেবে পাইনি কখনো, আমি প্রত্যেক কটা আত্মাকে পজিটিভ হিসাবেই পেয়েছি। এবং যারা, আমি আবার ওই বলি না যে যারা নেগেটিভ হিসাবে পায়, প্রবাবলি তাদের অ্যাট্রিবিউটটাই এতটাই নেগেটিভ, সেই জন্য সাইকোলজিক্যালি ওটাই পায়। এবং আমি যখন কাজ করি, আমি সাধারণত সবাইকেই পজিটিভ হিসাবে পাই। এই যে কাউন্সিলিং বিষয়টা, বা এই যে জীবনে মানুষের এত সমস্যা, অনেক রকম বিয়ের সমস্যা, প্রেমের সমস্যা, ব্রেকআপ হলে কি করে হ্যান্ডেল করব, এই যে এত রকম প্রশ্ন মানুষ করে, হ্যাঁ করতেই থাকে, নিশ্চয়ই আপনার কাছেও প্রচুর আছে। তো আপনি এইটাতে ধরুন কারো একটা জীবনে, ধরুন আমি একটা কাউন্সিলর হিসাবে যদি আপনাকে প্রশ্ন করি, কারো একটা জীবনে কিছুতেই সে সম্পর্কে ঠিক থাকতে পারছে না, তার সেই সম্পর্কটা টক্সিক হয়ে যাচ্ছে, সেই সম্পর্কটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, এবং তারপর মানে কিছুতেই বুঝতে পারছে না যে কী করে এই সম্পর্কে থাকবে, কি করবে তারা, কিভাবে ওটাকে হ্যান্ডেল করবে? দেখুন, এখন এটা আমরা বেশি দেখছি, মানে আমি অফ লেট লাস্ট বেশ কয়েক বছর ধরে এটা আমি ভীষণ দেখতে পাচ্ছি যে অনেক বেশি টক্সিক রিলেশনশিপ বাড়ির ভেতরে থাকে, কিন্তু আবার বাস্তবিকভাবে আমরা সাজেস্টও করতে পারি না যাতে ইউ জাস্ট ওয়ার্ক আউট, আমরা তো আর সেরকম এতে নেই। তো সেক্ষেত্রে এটা খুব দরকার যে তারা যেন নিজেদের জন্য একটা প্ল্যাটফর্ম বানায়। কারণটা হচ্ছে, ধরুন বাড়িতে ভীষণ টক্সিসিটি চলছে, এবং সেই টক্সিসিটির মধ্যে তারা থেকে একটা অদ্ভুত বিতৃষ্ণা তৈরি হয়। সেখানে যদি তার নিজস্ব একটা লাইফস্টাইল তৈরি হয়, নিজস্ব একটা ক্যারিয়ার তৈরি হয়, নিজস্ব একটা কিছু তৈরি হয়, যেখানে তারা হয়তো নিজস্ব কিছু একটা পৃথিবী তৈরি করতে পারে, কিন্তু ইজিয়ার সেড দ্যান ডান। কারণ এই টক্সিসিটির মধ্যে তারা তাদেরকে অ্যালাউ করে না যে ক্যারিয়ার বানানোর জন্য বা কিছু বানানোর জন্য। সেখানে এটা খুব দরকার তাদের বোঝা যে এইটা নিয়ে তারা কি বাঁচতে পারবে, এইটা নিয়ে তারা কি পুরোটা টানতে পারবে, নাকি এটা নিয়ে টানতে পারবে না। যদি দেখে যে না, এটা নিয়ে সত্যি টানা যাবে না, এবং যে পার্টনারই হোক সে যদি মোরাললেস কেপেবল থাকে যে না ঠিক আছে, আমি কিছু একটা নিজে করে আমি নিজের জীবন চালাতে পারবো, তাহলে আমার মনে হয় ইট ইজ অলওয়েজ আ গুড আইডিয়া টু পার্ট। এবং এই পার্টিংয়ের সময় আমি বলি, আমি যখন মানে ম্যারেজ কাউন্সেলিং করি, পার্টিংয়ের সময় ম্যাক্সিমাম সময় আমরা দেখি সেই দ্বন্দ্ব, কান্নাকাটি, মার পিট, ওকে দোষারোপ করছে, ওকে দোষারোপ করছে। দ্যাট ইজ নেভার হাইজিনিক পার্টিং। যদি পার্ট করতেই হয়, এতটুকু ম্যাচিওর রাখুন, কারণ দুজনে আশা করি 18 বছর বা 21 বছরের বেশি বয়স, অত কিছু ম্যাচুরিটি নিশ্চয়ই আছে। যদি পার্টিং করতেই হয়, পার্ট উইথ রেসপেক্ট টু ইচ আদার। যদি পার্ট উইথ রেসপেক্ট, আমি প্রত্যেককে কাউন্সেলিংয়ের সময় বলি যে কাউকে দোষারোপ করে পার্ট করে লাভ নেই, কারণ তার যদি দোষ থাকে আপনারও হয়তো কিছু দোষ আছে, কারণ এক হাতে তো তালি বাজে না। কিন্তু আমি যদি ধরেও নিই যে আপনার কোনো দোষ নেই, আপনি একদম নির্দোষ, কিন্তু কী লাভ যে সেই দ্বন্দ্বে গিয়ে পার্ট করা। এটা দরকার যে একে অপরকে রেসপেক্ট করে যে ঠিক আছে লেটস পার্ট, এবং তারপরে যদি মনে হয় যে ঠিক আছে আমরা একে অপরের সাথে কথা বললো, বন্ধু থাকবো, ঠিক আছে, কোনো দেয়ার নাথিং রং ইন দ্যাট। কিন্তু সেই এক ঘরের মধ্যে রোজ তর্ক, রোজ ঝগড়া, রোজ সেই মারপিট, রোজ সেই ব্লাড বাথ, আমার মনে হয় না সেটা অ্যাডভাইজেবল। এবং সেটাতে কি আরেকটা জিনিসও হয় না যে দুজনই তাদের অন্যান্য লাইফে, তাদের কাজের লাইফে ভীষণ ইম্প্যাক্ট করে, ভীষণ। সারাদিন তো মাথা উঠেই চলবে না যে আরে বাবা ও তো কথা বলছে না, মুখ গোমরা হয়ে বসে আছে, আরে বাবা ও তো কথা বলছে না, মুখ গোমরা, আরে বাবা এলেই তো আবার ঝগড়া। অবভিয়াসলি তারা তো মানুষ, ইট উইল হ্যাম্পার ওয়ার্ক অ্যাবসলিউটলি। এই যে ধরুন জেনারেলি আপনি কি দেখেন, কি বেশি, কি নিয়ে বা কি প্রবলেম নিয়ে মানুষ সবচেয়ে বেশি আসে, বা এই আজকাল বৈবাহিক বা প্রেমের সম্পর্কে কি নিয়ে মানুষ বেশি আসে? আমার কাছে
সব রকম আসে, বাট আমার কাছে প্রচুর আসে হচ্ছে যে ইউনো যারা ফ্যামিলিতে সেই লেভেল অফ প্রবলেম ফেস করছে যে একে অপরকে বুঝতে পারছে না, এবং বা এটা একটা খুব আসে। এটা ছাড়া আসে একে অপরকে বুঝতেই পারছে। হ্যাঁ, তা এবার যখনই বুঝতে পারবে না, যখনই ডিফারেন্স অফ ওপিনিয়ন অনেক বাড়তে থাকবে, তখনই টিপিক্যালি কনফ্রন্টেশন অনেক বাড়তে থাকবে, তাই তো? এটা ছাড়া আরেকটা জিনিস যেটা আমার কাছে ভীষণ আসে, সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স। যে ডোমেস্টিক ভায়োলেন্স এখন এতটা একটা ভয়ঙ্কর আকারে আছে যে একটা মানুষ আর একটা মানুষকে বাড়িতে ধরুন গালিগালাজ করছে। এবার এটা ভাবতে পারেন যে বাড়িতে কোনো কেউ আরেকজনকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, মানে এটা কতটা হিউমিলিয়েটিং হতে পারে, কারণ যে স্ল্যাংটা ইউজ করছে সে তো মানুষ হিসেবে গণ্য করা যায় না তাকে, মানে অন্যজন তো ততটাই ডিসরেসপেক্টেড হচ্ছে, তাই না? এটা ছাড়া আর একটা খুব ক্রিটিক্যাল প্যারামিটার আসে যে 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 আমি বড় আর তুমি ছোট, এরকম একটা ফ্যাক্টর। তার মানে হচ্ছে যে তোমার হাতে যেন কোনো টাকা না থাকে, এবং সেটার একটা বিশাল স্টোরি লাইন তৈরি হয় যে বাড়ির যে মেল মেম্বার সে ভাবে যে কোনোভাবেই যেন বাড়ির ফিমেল মেম্বারের হাতে টাকা পয়সা না থাকে, মানে এরকম প্রচুর সিচুয়েশনস আসে। তো সেই জন্য মানে আমি অলওয়েজ বলি যে আপনারা দেখুন যে আপনাদের কম্প্যাটেবিলিটিতে কতটা কী আছে। বাট আমি তো জেনারেলি বহু জায়গায় রেকমেন্ড করেছি, বা আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই বা কলেজে পড়াই আমি বলি যে যদি আপনারা মনে করেন যে আপনারা ফিক্সড রিলেশনশিপ পছন্দ নয়, ডোন্ট গেট ইনটু আ বন্ডেড রিলেশনশিপ অফ ম্যারেজ। এবং খুব বিলিভ করি, কারণ ঢুকে গিয়ে দ্বন্দ্ব করার থেকে সেখানে না ঢোকাটাই বুদ্ধিমানের, এটা আমি খুব বিশ্বাস করি। এবং ঢোকার পরে যদি রিয়েলি মনে করেন যে এটা ভীষণ বাজে রিলেশনশিপ, ইটস অলওয়েজ আ গ্রেট আইডিয়া টু মুভ অ্যাপার্ট রাদার দ্যান রোজ সকাল থেকে বিকেল ঝগড়াঝাটি করে বেড়ানো। এবং যদি প্রবলেমটা ছোট হয়, যদি খুবই ছোট প্রবলেম হয়, সেটা না হলে সলভ করা যাবে। সেটা যদি অনেক দিন ধরে চলতে তখন পচে যায় না প্রবলেমটা, তখন পচে যায়, ঘা হয়, গন্ধ ছাড়ে। একদম। আরেকটা জিনিস আমার মনে হয় সেটা হলো আজকালকার দিনে কমিউনিকেশন কমে গেছে। মানে আগেকার দিনে যেমন অনেক সময় দেখেছি তারা কমিউনিকেট করতেন না, হয়তো আমার মা বাবা বা আমাদের মা বাবার আগের জেনারেশন কমিউনিকেট করতেন না, কারণ ওটা নর্মই ছিল না। আজকের দিনে তো মানুষ কমিউনিকেট করতে পারে, আজকের দিনে তো এত কথা বলে মানুষ, কিন্তু একে অপরের সঙ্গে কথাটা বলে উঠতে পারে না তারা, যে প্রবলেমটা এক্স্যাক্টলি কোথায়। তারা বিভিন্ন জিনিস নিয়ে অন্যান্য ভাবে সেটা নিয়ে অন্য রকম ভাবে রিয়াক্ট করে, যে আপনি বললেন স্ল্যাং ইউজ করা, একদম ঝগড়া ঝাঁটি, মারামারি, মানে ডোমেস্টিক ভায়োলেন্স। ধরুন একজনের এইরকম একটা টক্সিক সম্পর্ক, সে সম্পর্ক থেকে বেরিয়ে গেল, বেশ, এবার বেরিয়ে গেল মানে তো এটার একটা দুঃখ আছে, একটা গ্রিফ আছে। হ্যাঁ, একদম। এইটা সে কি করে হ্যান্ডেল করবে? রাইট, সে যদি যখন বেরোয়, আমি ওই যে বলছিলাম, ইফ দে রিয়েলি গেট আউট ম্যাচিওরলি, যে ঠিক আছে আমরা রিলেশনশিপে থাকছি না, আমরা একই ছাদের তলায় থাকছি না, কিন্তু দরকার লাগলে আমরা গল্প করতে পারি একে অপরের সাথে, কিন্তু 90% কেসে এরকমভাবে বেরোয় না, একদম খুব ইম্যাচিওরলি বেরোয়। এ ওকে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, সে লাঠালাঠি করে বেরোয়। সেই জন্যে কিন্তু গ্রিফটাও বেশি বাড়ে। তার কারণটা হচ্ছে যে তাদের এক্সিটটা স্মুথ ছিল না। যদি এক্সিটটা স্মুথ হয়, এবং আমি সকলকে এটাই আমি সাজেস্ট করি, এক্সিটটা কিন্তু স্মুথ নেবেন, কারণ এন্ট্রিটার সময় তো স্মুথ নিয়েছিলেন, যে সুন্দর পান পাতা ছড়িয়ে দেখছিলেন, সুন্দর সবাইকে ডেকে ডেকে খাওয়াচ্ছিলেন, এক্সিটটাও কিন্তু স্মুথ নেবেন। যদি সেই এক্সিটটা স্মুথ নেবেন, দেখবেন আপনার গ্রিফটা অতটা থাকবে না, আপনি জানবেন যে ঠিক আছে, দিস ইজ পার্ট অফ লাইফ। এবং আরেকটা আমরা যেটা খুব দেখি সেটা হচ্ছে যে মিসম্যাচ অফ মুভমেন্ট। তার মানে কি, যে একজন চাইবে না যে আর একজন অ্যাসপিরেশনাল হোক। ধরুন তার হাজব্যান্ডটা অ্যাসপিরেশনাল নয় একদম, ও ঠিক আছে জীবন চলে যাচ্ছে, ধরুন তার ওয়াইফ প্রচণ্ড অ্যাসপিরেশনাল, বা ভাইস ভার্সা, সে লাঠালাঠি মারামারি, কারণ তো ডিফারেন্স অফ ওপিনিয়ন তো অনেক বেশি না, অ্যাসপিরেশনের গ্যাপ। তো এই জিনিসগুলো কিন্তু খুব বোঝা দরকার, ইভেন বিয়ের আগে। আমি বলি যারা যদি এটা কেউ এই সেশনস দেখে বিয়ের আগে, আমি বলি যে আবার রিথিঙ্ক করুন, যে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট ইন টু দিস জাঙ্গল অফ সিনারিও, যেখানে আপনারা মনে করবেন যে কালকে কম্প্যাটেবিলিটি ইস্যু হতে পারে। তার জন্য আগে থেকে জিনিসগুলো কথা বলুন, আগে থেকে ক্লিয়ার করুন যে দিস ইজ ইয়োর অ্যাসপিরেশন ফর লাইফ। এরম না হয় যে আপনার মানে আপনার অ্যাসপিরেশন একরকম, উনি আর একরকম ভাবছেন, সামাও বিয়ে করে ফেলেছেন, আর তারপরে আবার সেই কনফ্রন্টেশন। আরেকটা জিনিস আমার মনে হয়, সেটা আমি দেখতে পেলাম, যেটা জাস্ট আমার এই আপনার কথা শুনে আরও মনে হলো, যে ধরুন একটা মানুষ ঠিক কীরকম, সেটা সে বিয়ের আগে তার ওয়াইফ হোক বা হাজব্যান্ড হোক, ভাইসি ভার্সা, যে কোনোভাবে তাকে দেখাই না।
ঠিক, তার একটা তার মুখোশ পরে সে হ্যাঁ, সবসময় তো হ্যাঁ, আছে হ্যাঁ। আমি খুব আসলে এই মানুষটা। রাইট, বিয়ে হয়ে গেল, রাইট, তারপর সে নর্মাল লাইফে ঢুকে পড়লো। রাইট, নর্মাল লাইফে ঢুকে পড়লো তো মানুষ মুখোশটা কতক্ষণ পরে হ্যাঁ, থাকবে, হ্যাঁ, ঠিক যেই কথা। মুখোশটা খুলে যায় সঙ্গে সঙ্গে ঝামেলা তৈরি হ্যাঁ, হয়। হ্যাঁ, তা আমি তো সবসময় আমার বন্ধু বান্ধবদের মধ্যে যদি কারো ঝামেলা হয় সেও আমাকে যদি জিজ্ঞেস করে, আমি সবসময় বলি ভাই সম্পর্কে যেতে গেলে না বি ইয়োর সেলফ অ্যান্ড গো দেয়ার। বলো আমি এরকমই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট মি একদম। ওই মানুষকে বদলে তুমি অ্যাকসেপ্ট করবে, সেটা কিন্তু কোনো বাহাদুরির কথা নয় যে ভাই তোমাকে বদলাতে হবে আমার জন্য। ফর হোয়াট? ইউ ডোন্ট নিড টু চেঞ্জ সামওয়ান এলস। তো সেই মানুষকে বদলে যে, বাট অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম এটা আমাদের বুঝতে হবে, দুটো মানুষ দুটো আলাদা পরিবারে বড় হয়েছে, আলাদা সংস্কার, ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবেই ন্যাচারালি, এবং নুন মশলা মিশিয়েই তো রান্না হবে একদম। কিন্তু প্রথম কয়েক বছর সেটাতে শর্ট আউট করে নিতে হবে। কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়নটা এতটাও থাকবে না যে একজন আরেকজনকে গালাগালি দিচ্ছে, এতটাও থাকবে না যে একজন আরেকজনকে ছোট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, এরমও থাকবে না একজন আরেকজনের গায়ে হাত তুলছে। সেটা কিন্তু তখন ডিফারেন্স অফ ওপিনিয়ন না, একদম সেটা বর্বরতা। এবং একজন আরেকজনকে কন্টিনিউয়াসলি তার সেলফ ওয়ার্থ সম্পর্কে ডাউট করিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, যে তুমি তোমার দ্বারা কিছু হবেই না। হ্যাঁ, দ্যাট ইজ ইনহিউম্যান। একদম আমি দেখি 90% কেসে দের ইজ এ ফিজিক্যাল অ্যাসল্ট। ঠিক, একদম, মানে গায়ে হাত তোলা হচ্ছে, দ্যাট ইজ বর্বরতা। একদম তাই। সেটা কিন্তু আর ডিফারেন্স অফ ওপিনিয়ন নয়। ঠিক, তার মানে কিন্তু এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি এরমই ছিল, এবং তার হয়তো সে যখন বড় হয়েছে তার থট প্রসেসেই কিন্তু এগুলো সব ছিল সাবকনশিয়াস মাইন্ডে। সেই জন্য সে যখন বিয়ে করে এনেছে সে ভাবছে দিস ইজ মাই কমোডিটি, দিস ইজ মাই পজেশন। এই পজেশনকে আমি টাট্টু ঘোড়ার মতো যেরম বলবো সেরমই চলতে হবে। আমি যদি বলি ভাই তুমি এসো তোমাকে দুটো থাপ্পড় মারি, এসে তাকে থাপ্পড় খেতে হবে। ফর হোয়াট? দ্যাট ইজ ক্রাইম। এবং সেই জিনিসগুলো কিন্তু বোঝা খুব দরকার। রিলেশনশিপে হ্যাপিনেস খুঁজে পেতে গেলে মানুষকে কি করতে হবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় একজন আরেকজনকে স্পেস দিতে হবে, খুব দরকার। দেখুন আমার কাছে যে কেসগুলো আসে বা সাধারণত যে কোনো কাউন্সিলের কাছে যে কেসগুলো আসে, তারা সাধারণত 30 দিনে দুজনে একসাথে থাকে, ঠিক আছে? সবাই বাড়িতেই থাকে, সকালে চাকরিতে যায়, বিকালে ফেরে, এবং সেই সিচুয়েশনেও তারা আমি দেখি যে কথা বলছে না, কথা বলতে পারছে না, তারা দিনের পর দিন একে অপরের সাথে মিসবিহেভ করছে। এরম সিচুয়েশনে তারা এত বেশি অপরচুনিটি পাচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করবার জন্য ভালো করে, কিন্তু তাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন এত বেশি যে তারা বাড়িতে এসেও যেন দুটো মানুষ বাড়িতে নেই, সেরমভাবে আমরা দেখতে পাই। তো যদি সত্যি করে কেউ হ্যাপি থাকতে চায়, ইট ইজ ইম্পর্টেন্ট টু গিভ স্পেস টু দ্যাট পারসন। যে ঠিক আছে, তোমার যেটা করতে ইচ্ছা করে তুমি করো, তাতে কী হবে? তুমি আমার থেকে বড় হবে, ভালো তো, তাতে তো সংসারেরই ভালো। এবং সেই যে স্পেস দেওয়া, তোমার বেড়াতে যেতে ইচ্ছা করছে, আমার সাথে যেতে ইচ্ছা করছে না, তুমি সোলো যেতে চাও, যাও, আমি তোমার সব ব্যবস্থা করে দেবো, নিশ্চয়ই ব্যবস্থা করে দেবো। তোমার বন্ধুদের সাথে যেতে ইচ্ছা করছে, যাও, আমি মানে চাই তুমি যাও। এই যে চিন্তা ভাবনাটা না, এটা একটা অদ্ভুত অন্যরকম চিন্তা ভাবনা। এবং এই পুরো সিচুয়েশানে একটা বড় ফ্যাক্টর যেটা আমরা দেখি, যে ছেলের বাবা মা বা মেয়ের বাবা মা তারা অনেক বেশি ইন্টারভিন করে, তখন কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা দুজনেই উচিত একজন অপরকে সাপোর্ট করা। এবং আনফর্চুনেটলি আমি যে জিনিসগুলো বলছি না, এইটা কিন্তু খুব রেয়ার। এবং যদি কেউ এটা করে, দেন দে উইল হ্যাভ আ মিনিংফুল লাইফ। দেন দে উইল হ্যাভ আ লাইফ যেখানে ঠিক আছে, ওর হয়তো ভালো লাগছে না, ও করুক না, কি আছে, ওর এটা ভালো লাগে, ওইটা করুক না, কি আছে। এই নয় যে তোমার এটা কেন ভালো লাগে, আমার ভালো লাগে না, তুমিও করবে না, ওয়াই? তখনই কিন্তু সেই ছোট 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 জিনিস থেকে দ্বন্দ্ব শুরু হয়। এবং এই জিনিসগুলো বোঝা খুব দরকার। যে একদম বিয়ের শুরুতে বলেছিল যে ঠিক আছে ভাই, তুমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে সব পাসওয়ার্ডগুলো জেনে রাখো, আমি তোমার প্রেমে একদম মশগুল হয়ে রয়েছি। 3 বছর পরে বলছে আরে আমার পাসওয়ার্ডগুলো ফেরত দাও, তুমি আমার থেকে টাকা নিয়ে নিয়েছো। তোমাকে আগে কি দিতে বলেছে? তাহলে তোমার তখন দিতে বলেনি কেউ? তো দ্যাট ম্যাচুরিটি ইজ রিকোয়ার্ড, যে ইচ ওয়ান শুড গিভ স্পেস টু আদার। তোমার জানা উচিত যে তোমার কি স্পেস, আমার জানা উচিত আমার কি স্পেস। আর সত্যি কথা বলতে কি, যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে, সে কিন্তু ওই চেপে ক্লস্ট্রোফোবিকভাবে ধরে রেখে লাভ নেই। যদি জলকে ধরে রাখা যায়, বালিকে ধরে রাখা যায়, তারা কিন্তু হাতের মধ্যে থাকে না। ভালোবাসাটাও কিন্তু সেরকম, যে রিলিজ ইট, মোমেন্ট ইউ রিলিজ ইট,
it gives a nice fragrance and vibrations. এবং আপনার কথা যেটা বুঝলাম যেটা হলো যে দুটো আলাদা আলাদা ওয়ার্ল্ড দুজন মানুষের থাকা উচিত, এবং তার সঙ্গে একটা আলাদা তাদের ওয়ার্ল্ড থাকা উচিত। এই দুটো আলাদা আলাদা দুটো ওয়ার্ল্ড, সেটা খুব ইম্পর্টেন্ট। একদম। আমাদের ম্যাথামেটিক্স বইয়ে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল সেট, সেকেন্ড চ্যাপ্টারটা ছিল হচ্ছে ভেন ডায়াগ্রামস। ভেন ডায়াগ্রামস, সাবসেট। সাবসেট তো ফার্স্ট চ্যাপ্টারের পরেরটাই ছিল। তো আমার এখনো ওইগুলো মনে আছে। তো ভেন ডায়াগ্রামসে দুটো আমরা গোল আঁকতাম, মাঝখানে একটা ইন্টারসেকশন হতো। কারেক্ট, দ্যাট শুড বি দ্য ম্যারেজ। কিন্তু এই গোলগুলো লেট দেম বি হোয়াট দে আর। এবং সেই গোল দুটো খুব ইম্পর্টেন্ট, এই মাঝখানের জায়গাটা ঠিক রাখার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সম্পর্কের ব্যাপারে আমরা একটা খুবই অবজেক্টিভ ভিউ পেলাম। আমার মনে হয় অনেকে যারা সম্পর্ক নিয়ে প্রবলেমে থাকেন, সম্পর্ক নিয়ে প্রবলেম আজকের দিনে খুব কমন, যেটা আপনি শুরুতেই বললেন, খুবই কমন, খুবই বেশিরভাগ লোককে দেখি সম্পর্কের প্রবলেমে থাকতে। আমার মনে হয় যদি একটু ভালোভাবে ভেবে দেখা যায়, এই সেশন যদি আপনাদেরকে কোথাও একটুখানি এফেক্ট করতে পারে, তাহলে বোধহয় সম্পর্কটা আর একটু ম্যাচিওরলি হ্যান্ডেল করলে বোধহয় বেটার হয়। এটা তো গেল একটা দিক, যেখানে মানুষের একটা দিক যেটা সম্পর্ক। কেরিয়ারেও আমরা আগের এপিসোডেও কথা বলেছিলাম, বাট কেরিয়ারে ভালো করতে গেলে আপনি আগের এপিসোডের প্রথমে শুরুতে একটা কথা বলেছিলেন ইকিগাই বলে। এই ইকিগাই বিষয়টাকে একটু এক্সপ্লেন করতে পারেন, যে কেরিয়ারে গ্রো করতে গেলে কেন ইকিগাই ইম্পর্টেন্ট? খুব সাধারণভাবে বলি যে ধরুন আপনি স্টুডেন্ট, আমি একদম স্টুডেন্ট লাইফ থেকে ঢুকি, কারণ কেরিয়ার তখন থেকে ধরুন আপনি ক্লাস 9, 10, 11, 12 পড়াশোনা করছেন। যখন পড়াশোনা করছেন, যদি পড়াশোনাটা ঠিক করে করা হয়, তাহলে দের ইজ এ প্রবাবিলিটি যে আপনার কেরিয়ারটা হয়তো একটু বেটার জায়গায় যাবে। আমি বলছি না যে আপনি সাকসেস পাবেনই, বাট দ্য প্রবাবিলিটি টু সাকসেস ইজ ক্লোজার। কিন্তু আমি যখন দেখি ওই 9, 10, 11, 12 গ্র্যাজুয়েশন, সেখানে পড়াশোনা করতে করতে, আর এখন স্পেশালি এখন তার সেই দূরদর্শন নেই যে শুধু দূরদর্শন আর মাইকেল আসছে, শুধু চিত্রহার হচ্ছে রাত্রি 8টার সময়, আর ছায়াছবি হচ্ছে শনিবার রোববার। এখন অনেকটা বেশি এন্টারটেনমেন্ট খুলে গেছে, এত বেশি ডিস্ট্র্যাকশন, যে তারা যখন কেরিয়ারে এগোচ্ছে সেই ডিস্ট্র্যাকশনটা তাদের কিন্তু অনেকটা বেশি ইম্প্যাক্ট করছে। এবং সেই কেরিয়ারে এগোনোর সময় যেখানে জানে যে তাদের পড়াশোনা খুব দরকার, তাদের হয়তো তখন চাকরি বাকরি ভীষণ দরকার, তখন ভাবছে না অমুক মেয়েটাকে একটু ভালোবাসলে ভালো হয়, অমুক মেয়েটার আমি পাগলে পড়ে আছি, বা 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 অমুক মেয়েটা হচ্ছে আমার একমাত্র জীবনসঙ্গী হবে। দিস could be potential distractions. এবং মেয়ের জন্য ছেলেটা ইকুয়ালি, মানে ভাইস ভার্সা, সেম স্টোরি গোজ। এই জিনিসগুলো যদি একটু বাদ দেওয়া যায় না, তাহলে কিন্তু ওই রেল ট্র্যাকে থাকাটা অনেক বেশি ইজি হবে। কারণ এনিওয়ে ইউ হ্যাভ ডিস্ট্রাকশনস মাল্টিপল অফ সোশ্যাল মিডিয়াস, টেলিভিশন, হ্যানা তানা রয়েছে। তো ওই একটা বড় ফ্যাক্টর আমি দেখি, যে জন্য কেরিয়ার কিন্তু লোকে বানাতে পারে না। এবং আমি আমার অনেক বন্ধুবান্ধব দেখেছি যে যারা হয়তো, আর যেটা আমি বলছি, মানে আরেকটা বড় ইম্পর্টেন্ট, যে মিডিয়া একটা বড় রোল প্লে করে। যে যে ঠিক আছে, সেই ওই সময় মনে হয় ঠিক আছে একটু সিগারেট খাই, একটু ম্যাচও তৈরি হই, এটসেট্রা এটসেট্রা, যেটা মনে হয়। তো তখন তারা ওই যে ডাইগ্রেশনে চলে যাচ্ছে না, তারা কিন্তু ভালো করে যেটা তখন করা উচিত, যে ঠিক আছে এখন আমি ভালো করে নিজের জবের দিকে ফোকাস করবো, বা যদি আমি কোনো এন্টারপ্রেনিয়ার হতে চাই সেখানে ফোকাস করবো, বা পড়াশোনায় ফোকাস করবো, বা পিএইচডি করবো, সেইটা থেকে কিন্তু সরে যাচ্ছে যে ওই মেয়েটাকে পেতেই হবে, ওই মেয়েটাকে না পেলে বোধহয় জীবন একদম শেষ হয়ে গেল। এই করতে গিয়ে তার কিন্তু জীবনটা শেষ হয়ে যায়, সে কিন্তু আর কেরিয়ারটা কোনো দিন বানাতে পারে না। অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমরা আরেকটা জিনিস দেখি, যখন আমি কাউন্সেলিং করি, আমার কাছে যখন 10 বছর আগে লোকে আসতো, তখন কিন্তু আমি দেখতাম যে ঠিক আছে ওই মেয়েটাকে পেলাম না, ঠিক আছে মেয়েটা হয়তো বললো না, তাকে আর ডিস্টার্ব করলো না। এখন যখন আমি দেখি, যখন আসে, যে তার পেছনেই পড়ে আছে, যে না ঠিক আছে আমি ফেসবুক দিয়ে করতে পারলাম না, ইনস্টা দিয়ে করতে পারলাম না, ইউটিউব থেকে করতে পারলাম না, টুইটার দিয়ে করতে পারলাম না সামনে। তো সেই যে অ্যাডামেন্সি, যে না আমি একে ছাড়া চলবে না, দ্যাট ইজ ভেরি ভেরি থ্রেটফুল ফর দ্য কেরিয়ার। কারণ তখন কিন্তু আপনি আর কেরিয়ার কথা ভাবছেনই না, তখন ফোকাস অন্য জায়গায় চলে গেছে। এবং আমি সেই জন্য আমি যারা খুব ইয়াং, যারা কেরিয়ার করতে চান, আমি বলি একটা জেনুইন কেরিয়ার বানান। কেরিয়ার যদি না বানান না, ভবিষ্যতে এটা কেউ থাকবে না। এবং থাকলেও মানে আমার যারা হয়তো অনেক বন্ধুবান্ধবরা বলে যে আরে দেখ তুই হয়তো কোন জায়গায় চলে গেছিস, আমরা হয়তো ওই জায়গাতেই রয়েছি। এবং ইভেন দ্য রেট্রো ব্যাক, তারা কিন্তু যখন হয়তো আমি হয়তো সারাক্ষণ পড়াশোনা করতাম, বা আমি হয়তো যখন রাত জেগে অঙ্ক করতাম, সকালবেলা ভোর হয়ে যেত, তারা হয়তো সিনেমা দেখতে যেত। হ্যাঁ, আমি হয়তো সেটা পাইনি, আমি অ্যাগ্রি করছি, কিন্তু হয়তো কোনো একটা জায়গাও পেয়েছি।
এবং সেই জিনিসটা যদি এখনকার জেনারেশন না বোঝে, তাহলে কিন্তু আগামী 10-20 বছরে তারা কেরিয়ার বানাতে পারবে না। তার মানে ফোকাসটা খুব দরকার, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ওই রেল ট্র্যাকে থাকা, ট্র্যাক থেকে সরে না যাওয়া খুব দরকার। হ্যাঁ, আর তার মধ্যে এখন যেটা বললেন যে ডিস্ট্রাকশনের এত ওয়ে, চারিদিকে এত মোবাইল থেকে আমাদের ডিস্ট্রাকশনের এত ওয়ে, আর এত ইনফরমেশন যেগুলো আমরা ওভারলোড অফ ডেটা, অফ ডেটা, সেটাতে আমরা প্রসেস বোধহয় বাচ্চারা যারা ইয়াং তারা করে উঠতে পারে না সম্পূর্ণ, সেটাও একটা সমস্যা। কিন্তু এই সমস্তর মধ্যে আপনার কি মনে হয় যে যেইটা নিয়ে আমরা কথা শুরু করেছিলাম, স্পিরিচুয়ালিটি, সব মানুষ কি স্পিরিচুয়াল হতে পারে বলে আপনার মনে হয়? আমি ওই যে বললাম স্পিরিচুয়ালের ডেফিনেশনটা, আমার জন্য স্পিরিচুয়ালিটি হচ্ছে কত ভালো আমি কাজ করব, দ্যাটস মাই ডেফিনেশন অফ স্পিরিচুয়ালিটি। কারোর জন্য স্পিরিচুয়ালিটি হতে পারে যে অন্য কিছু, তো আমার ঈশ্বর হতে পারে, ভগবান হতে পারে। হ্যাঁ, আমি বলছি যে আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি প্রকৃতিকে বিশ্বাস করি, ইউনিভার্সকে বিশ্বাস করি, কিন্তু এভরিথিং থ্রু মাই ওয়ার্ক। তো স্পিরিচুয়ালিটি অ্যাজ আ ডেফিনেশন হচ্ছে যে তুমি যেটাকে বিশ্বাস করো, সঠিক জিনিসটাকে, সেইটাকে তুমি কীরমভাবে কাজ করছো, মানে কর্ম। হ্যাঁ, কর্ম, কারেক্ট। তো ইট ইজ নট ইম্পর্টেন্ট যে আপনার ধর্মটাই স্পিরিচুয়ালিটি। আমার কর্ম আর আমার জ্ঞান যখন এক হয়ে যায়, সেটাই আমার জন্য স্পিরিচুয়ালিটি। এই যে সঠিক কর্ম, বা মানুষ বারবার একটা জিনিস গীতাও সবসময় বলে যে কর্ম করো, ফলের উপর তোমার অধিকার নেই। মানুষ কি আপনার মনে হয় খুব বেশি রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করার চেষ্টা করে, যে আমি এইটা করবো এইটা পাবো, টাক করে এইটা করবো এটা পাবো, এই মেন্টালিটিটা কি আপনি দেখতে পান? হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে মানুষ ভাবে যে শর্টকাটে কি করে বড় হব। ঠিক আছে, যেমন আমরা যে এত খেটে খুঁটে একটা জায়গায় আছি, এখন তো দেখি সবাই মানে খুব ফাস্ট জেনারেশন, মানে আমি শুনি যে লোকে গুগল দেখে অর্ধেক জিনিস শিখে যায় একদম। হ্যাঁ, এবার সেই শর্টকাটে বড় হওয়া যায় না। তারা এটা বোঝে না যে সেটাতে কিন্তু খুব শর্ট লিভড হয়, সেটা লং লিভড হয় না। তো হ্যাঁ, মানুষ চেষ্টা করে এখনকার দিনে শর্টকাটে কী করে জীবনে এগোতে পারবো, বাট দ্যাটস নট আ রিয়েলিটি অফ লাইফ, সেটা কিন্তু সম্ভব নয়। এবং যদি কেউ সত্যি বিশ্বাস করে যে সে বড় হবে, তার জন্য হার্ড ওয়ার্ক, পারসিভিয়ারেন্স, প্যাশন, ডেডিকেশন টু ওয়ার্ক ভীষণ দরকার। আমার একটা জিনিস মনে হয় যে গীতার এই কথাটাকে খুব ভুলভাবে এক্সপ্লেন করা হয় যে কর্ম করে যাও, ফলের আশা করো না। আশা তো করবেই মানুষ 100 বার, কিন্তু এই ফলটা কি হবে সেটা তোমার হাতে নেই। হ্যাঁ, তোমার হাতে আছে কাজটা, কর্মটা। হ্যাঁ, এবং যদি কর্মটা ঠিক করে করা যায়, আমি সেটাই একটু আগে বলছিলাম, আমি গীতার প্রসঙ্গেই বলেছিলাম যে যদি কেউ ঠিক করে কর্মটা করে, তাহলে দ্য প্রবাবিলিটি টু সাকসেস ইজ মাচ হায়ার। আমি বলছি না যে সেই উইল বি সাকসেসফুল, দ্য প্রবাবিলিটি টু সাকসেস ইজ মাচ হায়ার। এবং যদি ঠিক করে না কর্ম করে, দ্য ফেলিয়ার ইজ অ্যাশিওরড। রাইট, ঠিক, একদমই তাই। মানে সাকসেসের কোনো ওই প্রবাবিলিটিই নেই, ফেলিয়ার ইজ অ্যাশিওরড যদি কর্মটা ঠিক করে না করে। একদম। কিন্তু যদি কর্ম ঠিক করে করে, প্রবাবিলিটি অফ সাকসেস ইজ মাচ ক্লোজার। এবার এই যে কর্ম করার সময়, মানুষের একটা কাজ করার সময় তারা বিভিন্ন জিনিস দিয়ে ডিস্ট্রাক্টেড হয়, তো সেই কারণে তারা অনেক সময় বারবার মেন্টর খোঁজে, মেন্টরশিপ খোঁজে। তো মেন্টরশিপের প্রয়োজনীয়তা কতটা বলে আপনার মনে হয় আজকের দিনের পৃথিবীতে? কারণ পৃথিবী কিন্তু শুরু হয়েছিল, আমাদের এনশিয়েন্ট পৃথিবী কিন্তু গুরু প্রথাতেই চলেছে, এবং গুরু ছাড়া কিন্তু কিছুই হতো না। তখন সাধারণ জীবনেও গুরুরাই ইম্পর্টেন্ট। যে কারণে আপনি যে মেন্টরশিপটা করেন, এটার ইম্পর্টেন্সটা কি সেটা আপনি যদি একটু বলেন। খুব দরকার, এবং সেটা আমি শুরুতেই বলেছিলাম যে মানে যে কোনো অ্যাথলিটস থেকে পিক পারফরমেন্স প্রত্যেকেরই কিন্তু ভালো মেন্টার্স রয়েছে, এবং একটা মেন্টার সাধারণত আপনাকে একটা সঠিক ডিরেকশন দেখাবে ডিউ টু দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপার্টাইজ, দুটোই। তো যদি কেউ সত্যি বড় হতে চায়, এবং সে যদি সত্যি মেন্টার চায়, ফার্স্ট অফ অল তাকে বিলিভ করতে হবে যে সে তাকে লং টার্ম রাখবে। এই নয় যে তাকে ট্র্যাকে আনতে গেল, তার সে ডিফারেন্স অফ অপিনিয়ন বলে দূর আমার মেন্টার দরকার নেই, তাহলে ইটস নট অ্যাডভাইজেবল। যদি সে সত্যি সিরিয়াস হয় যে হ্যাঁ আমি বড় হতে চাই, আমার মেন্টার লাগবে, তাহলে তো খুব ভালো, অ্যান্ড দে শুড হ্যাভ মেন্টার। ধরুন আমাদের দুজন খুব বড় ক্রিকেটার ভারতবর্ষের, একই মেন্টারের আন্ডারে তারা কিন্তু ক্রিকেট শিখেছিল। একজন তার সাজেশনস নিয়ে বড় হয়েছে, এগিয়েছে, আমাদের ভারতবর্ষের নেতৃত্ব করেছে, আর একজন কিন্তু হয়তো সে ডিস্ট্রাকশনে চলে গেছে, হারিয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্য ইট ইজ ইম্পর্ট্যান্ট যে মেন্টার থাকা দরকার, কিন্তু মেন্টারের কথা শুনে আপনি যে এগোচ্ছেন এবং সঠিকভাবে এগোচ্ছেন বা এগোবেন, সেটাও দরকার।
বেশ, এটা খুবই দুটো সেশন করলাম আপনার সঙ্গে, এবং দুটো সেশনের মধ্যে দুটো আলাদা আলাদা দিক আমরা দেখলাম। এবং আমার মনে হয় আমার প্রত্যেকটা পডকাস্টে আমাকে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দেয়, এবং আমার মনে হয় আমার দর্শকরাও আমার পাশে বসে আপনার সঙ্গে আড্ডা মারে, মানে যে উল্টো দিকের গেস্টের সঙ্গে আড্ডা মারে, এবং তারাও কিন্তু খুবই ঠিক যেরকম আমি আপনার সঙ্গে আড্ডা মেরে যে এক্সপিরিয়েন্সটা নিলাম সেই এক্সপিরিয়েন্সটাই নেওয়ার চেষ্টা করে। আশা করি আপনাদের এই এক্সপিরিয়েন্সটাতে যে জিনিসটা আমি আগের এপিসোডেও বলেছিলাম, যে এই ভ্যালুটা আমরা প্রমিস করি, সেই ভ্যালুটার ডিফারেন্ট 3-4টে দিক আপনাদেরকে দেখাতে পারলাম। যারা রিলেশনশিপ নিয়ে প্রবলেমে আছেন, তারা রিলেশনশিপের কথা, যদি রিলেশনশিপ নিয়ে প্রবলেমে থাকতে গেলে কি করতে হবে বা কি করা যেতে পারে সেই নিয়ে ভাবেন। তাও কেরিয়ার নিয়ে ভাবলে কি কি রাইট পাথ হতে পারে, এবং যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা সুজিতবাবু বললেন সেটা হলো ট্র্যাক, যে ফোকাস, এই ফোকাসটা যদি ফোকাস এবং পার্সিভিয়ারেন্স, আরেকটা কথা রেজিলিয়েন্স, এই সবগুলো জিনিস না শুনতে একরকম লাগে, কিন্তু সত্যি যদি ফোকাস করে ভাবা যায় যে এই জিনিসগুলো কি মিন করে এক্স্যাক্টলি। পার্সিভিয়ারেন্স কথাটা আপনারা অনেকবার শোনেন, অনেকে বলেছে, হয়তো সুজিতবাবু আজকে যখন বললেন এই কথাটার মানেটা বোঝার চেষ্টা করা হলো আপনার দায়িত্ব, যে কি বললেন এক্স্যাক্টলি, একটু ভেবে দেখি তো, একটু ভেতরে ঢুকে দেখি তো, দুটো কথা শুনে নিলাম আর ঠিক আছে, এরকম করলে কিন্তু হবে না। দ্যাটস দ্য আইডিয়া অফ মেন্টরশিপ, যেটা সুজিতবাবু করেন, যাতে রাইট পাথটায় এক্স্যাক্ট কাজ কিভাবে করতে হবে, এই প্রত্যেকটা শব্দ, এই প্রত্যেকটা জিনিসের মানেগুলো আর একটু পরিষ্কার করে যদি বোঝা যায়, তাহলে বোধহয় আমাদের সবারই সুবিধা হয়। থ্যাংক ইউ সুজিতবাবু, খুবই ভালো লাগলো এই দুটো সেশনে, এবং দুটো সেশনের থেকেই আমরা অনেক কিছু পেলাম আপনার কাছ থেকে। থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম, থ্যাংক ইউ ফর গিভিং 2 এপিসোডস টু আস। খুব ভালো লাগলো আপনার সঙ্গে দেখা হয়। নিশ্চয়ই পরবর্তীতে অবশ্যই একটা আরো এপিসোড আমরা করব কোনো একটা সময়, হয়তো সম্পূর্ণ একটা অন্য বিষয় নিয়ে, কারণ আপনার তো অনেকগুলো দিক আছে, সে কোনো একটা বই নিয়ে কথা বলতে পারি, আপনার অনেক কিছু নিয়েই কথা বলা যায়। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। তার আগে যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।